আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছি। অধ্যায়টি হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়টি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমেই আমরা সেট ও সেটের উৎপত্তি সম্পর্কে জানব। দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। দেখো, সেট সম্পর্কে যেহেতু আমরা সেট পড়ছি, অবশ্যই সেটের একজন ধারণা দিয়েছে একজন, তাই না? সেট সম্পর্কে অনেক কিছু বলেছে, কোনো একটা বিজ্ঞানী হয়তো আবিষ্কার করেছে, তাই না? দেখো, সর্বপ্রথম তোমার সেট সম্পর্কে ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। ঠিক আছে, ইনি হচ্ছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। ঠিক আছে, দেখো, আমরা সেটকে প্রকাশ করব, সেটের বিভিন্ন কাজ করব, গণিত অঙ্ক করব। ঠিক আছে, সেট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন সমাধান করব। এখন সেটকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, যেমন ABCD, তোমার XYZ, এগুলো প্রকাশ করি এগুলো দ্বারা। ঠিক আছে, এগুলো দ্বারাই মূলত আমরা সেটকে প্রকাশ করে থাকি। এখন কথা হচ্ছে সেট কথাটির মানে কি, সেটকে দেখতে কেমন, সেটের উৎপত্তি কিভাবে হলো, এগুলো তো জানলাম, কিন্তু সেট দেখতে কেমন, সেট জিনিসটাই কি? দেখো, এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছ, 3D ইমেজ। দেখো, এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলো বই আছে, হিস্ট্রি, বাংলা, সায়েন্স, ফিজিক্স, ঠিক আছে, অনেকগুলো বই আছে। দেখো, অনেকগুলো বইয়ের কিন্তু সমাবেশ আছে, তুমি সংজ্ঞার সঙ্গে মিলিয়ে দেখো। ঠিক আছে, দেখো, এগুলো কিন্তু বাস্তব জগতের, ঠিক আছে, বইগুলো কিন্তু বাস্তব জগতের। দেখো, এগুলো এগুলো কিন্তু বাস্তব জগতের, ঠিক আছে, এবং তুমি অদৃশ্য জিনিস যেমন কল্পনার জিনিসও রাখতে পারো। ঠিক আছে, তোমার উপর নির্ভর করবে, মূলত আমি একবার বুঝিয়ে দিলে তোমরা বুঝে যাবে। দেখো, সরি দেখো, তোমার এইখানে একটা থালার মধ্যে অনেকগুলো বই রাখা আছে। দেখো, বইগুলো কিন্তু সমাবেশ, এক একটা সমাবেশ, তাই না? অনেকগুলো বইয়ের সমাবেশ আছে এখানে। অর্থাৎ দেখো, অনেকগুলো বই মিলে আমরা একটা সেট বলতে পারি, তাই না? যেমন তোমরা যারা পড়াশোনা করো তারা অবশ্যই এক সেট বই কিনে থাকো, এক সেট গাইড কিনে থাকো, 2 সেট খাতা কলম কিনে থাকো, এরকম সেট আকারে অনেক কিছু কিনে থাকো। এগুলোই কিন্তু সেট, সেট বলতে এগুলোকেই বোঝায়, অনেকগুলোর সমাবেশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, সেটের উদাহরণ অনেকভাবে তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, যেমন আপেল, কমলা, কলা, আঙুর, এগুলোকে একসঙ্গে একটা সমাবেশ বানিয়ে একটা সেট বলতে পারো, যে ফলের সেট, এক সেট ফলের সেট, তাই না? এভাবে বলতে পারো, অনেক কিছু বলতে পারো তুমি। ঠিক আছে, খাতা কলম বইয়ের সেট, ঠিক আছে, তোমার মানুষের সেটও বলতে পারো। ঠিক আছে, অনেক রকমভাবে বলা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা যেহেতু সেট পড়ছি, তাই অবশ্যই আমাদেরকে সেটকে প্রকাশ করতে হবে। আমরা এখন সেটের প্রকাশ সম্পর্কে জানবো। দেখো, সেটকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লেখা হয়। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তুমি যা কিছু লিখবে, ঠিক আছে, সেটাই সেট নির্দেশ করবে। কিন্তু তুমি যদি একের অধিক লেখো, ঠিক আছে, একের অধিক উপাদান যদি সেটের ভেতরে লেখো, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যদি একের অধিক কোনো কিছু লেখো, তাহলে তাদেরকে কমা দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, একাধিক যখন লিখবে তখন কমা দিয়ে দেবে মাঝখানে। ঠিক আছে, যেমন এই যে দেখো, ABCDEFGH, এগুলো কিন্তু সেট। আমি আগেই বলেছি, ইংরেজি লেটার ABCD XYZ দ্বারা প্রকাশ করতে পারি আমরা সেটকে। ঠিক আছে, আর সেটকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রকাশ করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখলেই সেটা একটা সেট নির্দেশ করবে। ঠিক আছে, দেখো, উদাহরণ হিসেবে দেখো, এই সেটের ভেতরে, সেটের ভেতরে দেখো, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 1,2,3 লেখা আছে, তাই না? দেখো, যদি একটা থাকতো তাহলে কমা লেখার দরকার পড়তো না, কিন্তু একাধিক আছে তাই আমরা কমা দিয়ে প্রকাশ করেছি। কমা দেওয়া সুন্দর, ঠিক আছে, কমা দিতে হবে কিন্তু অবশ্যই। একইভাবে তোমার এই যে সপ্তাহের নাম, এই যে লাল নীল সবুজ রঙের নাম, এভাবে তোমরা কমা দিয়ে লিখবে যখন একাধিক জিনিস লিখবে। কিন্তু এই যে দেখো, ডি সেটের ভেতরে দেখো 5 আছে, তার একটা জিনিস আছে, অর্থাৎ এখানে কমা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আবার দেখো, সেটে দেখো, শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে, ভেতরে কিছু নেই, এটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট একটা বিশেষ ধরনের সেট। ঠিক আছে, অনেকেই বলে থাকে বিশেষ ধরনের সেট একটা। ঠিক আছে, এটার অনেক জটিলতা আছে, এটা আমরা পরে জানবো। ঠিক আছে, এটা আমরা ধীরে ধীরে জানবো, ফাঁকা সেট আমরা পরে জানবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, এখন আমরা সেটের উপাদান ও সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে জানব। দেখো,
দেখো মানে সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করে নেবে। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা ইংরেজিতে এলিমেন্ট বলা হয়। অর্থাৎ এই যে দেখো এখানে কিছু সেট আমরা দেখলাম, এই সেটের ভেতরে তোমার যা যা আছে প্রত্যেকটিকে এক একটি উপাদান বা সেটের বস্তু বলা হয়, ইংরেজিতে এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমরা তো গণিত বই পড়ছি তাই না, সবসময় কি মুখে বলবো মানে একদম সংজ্ঞা আকারে? আমরা তো চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি তাই না? হ্যাঁ, এই যে দেখো এই সেটের উপাদান এটার একটা চিহ্ন আছে এবং এটার বিপরীত ধারণার একটা চিহ্ন আছে। এটা হচ্ছে সেটের উপাদান একটা ধারণা, আর একটা আছে সেটের উপাদান নয়, অর্থাৎ মানে ওইটাও একটা বিপরীত ধারণা। ঠিক আছে, দেখো সেটের উপাদান এটার চিহ্ন হচ্ছে এই যে এইটা, এই যে এইটা ই এর মতো অনেকটা, কিন্তু হুবহু ই নয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সেটের উপাদান। আর এই যেটা দেখতে পাচ্ছ এইটাকে প্রথমে লিখে এইভাবে দাগ দিয়ে দেবে, মানে কেটে দেবে এইভাবে সুন্দর করে। ঠিক আছে, এটা এই চিহ্নটার মানে হচ্ছে সেটের উপাদান নয়। ঠিক আছে, বা ইংরেজিতে এই যেটাকে বলা হয় এলিমেন্ট, আর এটাকে বলা হয় নট এলিমেন্ট। ঠিক আছে, দেখো এইখানে কি বুঝিয়েছে ব্যবহারটা আমরা একটু দেখে নেই চিহ্নগুলোর। ঠিক আছে, দেখো এই এ সেটকে আমরা মানে হিসেব করব এখন। দেখো ওয়ান উপাদান এ, মানে এই লাইনটার মানে হচ্ছে এক হচ্ছে এ সেটের উপাদান। এই যে দেখো এক কিন্তু এ সেটের ভেতরে আছে। ঠিক আছে, এবং ফোর নট এলিমেন্ট বা উপাদান নয় কার, এ এর, অর্থাৎ ফোর নট এলিমেন্ট এ, অর্থাৎ চার এ সেটের সদস্য নয়। দেখো তো চার কি এ সেটের ভেতরে আছে? অবশ্যই না, তাই আমরা এইভাবে প্রকাশ করেছি। ঠিক আছে, আশা করি এই দুটো চিহ্নের ব্যবহার তোমরা বুঝে গেছো। ঠিক আছে, অর্থাৎ এক এ সেটের সদস্য এবং চার এ সেটের সদস্য নয়। নয় কেন? কারণ এই যে দেখো কেটে দিয়েছো, এটাকে বলা হয় এলিমেন্ট চিহ্ন, এটাকে নট এলিমেন্ট, বা বাংলা ভাষায় বলতে পারো এটা হচ্ছে উপাদান চিহ্ন, মানে সেটের উপাদান হবে, আর এটা হচ্ছে সেটের উপাদান নয়, অর্থাৎ সেটের উপাদান হবে না এরকম চিহ্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন আমরা পরের স্লাইডে যাব। দেখো সরি, পরের স্লাইডে চলে গেছি, মানে একটু বেশি চলে গেছি। দেখো এখন আমরা সেটের প্রকাশ সম্পর্কে জানবো। ঠিক আছে, সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে জানবো। দেখো আমাদেরকে কিন্তু অনেকভাবে মানে অনেক সেটকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেট প্রকাশের পদ্ধতি কিন্তু দুটি। ঠিক আছে, মুখস্থ করে রাখবে, এমসিকিউতে দিয়ে দেয়। এগুলোই কিন্তু শর্ট কোয়েশ্চেন, এই যে সংজ্ঞা উদাহরণ, ঠিক আছে, এগুলোই শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, পড়ার একটা স্টাইল আছে, যেভাবে পড়লে তোমাদের উপকারে আসবে আমি সেইভাবে পড়াচ্ছি। ঠিক আছে, দেখো তালিকা পদ্ধতি বা ইংরেজিতে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড বলে। দেখো আমি শুধু একবার করে পড়িয়ে দিচ্ছি, তারপর আমি এগুলোকে বিস্তারিত বোঝাবো। ঠিক আছে, আগে আমি একটু পড়িয়ে দিই। দেখো যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে আলাদা করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়। এখানে বলা দিয়েছি, এখানে বলা হয় লিখে নেবে তোমরা। ঠিক আছে, মানে খাতায় নোট করার ক্ষেত্রে। ঠিক আছে, উদাহরণগুলো দেওয়া আছে একটি করে, আমি পরে বোঝাবো, আগে আমি পড়িয়ে দিই। ঠিক আছে, দেখো সেট গঠন পদ্ধতি ইংরেজিতে বলা হয় সেট বিল্ডার মেথড বা রুল মেথড। ঠিক আছে, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। ঠিক আছে, এই যে উদাহরণ দেওয়া আছে দেখো, এখন আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, সরি মানে আমার এই সব প্রবলেমের জন্য আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, মানে প্রচুর কাশ হচ্ছে। ঠিক আছে, মানে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তোমরা কন্টিনিউ করো। দেখো তালিকা পদ্ধতিকে এবং সেট গঠন পদ্ধতিকে আমি সবচেয়ে সহজে তোমাদেরকে এখন বোঝাবো, কিন্তু তোমাদের একটা শর্ত হচ্ছে এগুলো কিন্তু মুখস্থ করে নেবে, অবশ্যই শর্ট কোয়েশ্চেন হিসেবে চলে আসে এক্সামে। ঠিক আছে, দেখো তালিকা পদ্ধতি মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তোমাকে যত সেট দেবে সবগুলো একদম তোমার চোখের সামনে ভাসবে, মানে একদম প্রকাশ করে দেবে, মানে একদম বিস্তারিত বলে দেবে, এবং তুমি দেখেই বুঝতে পারবে প্রতিটি উপাদান কাকে বলে, মানে প্রতিটি উপাদান কি কি, সেটা কি সংখ্যা হবে নাকি মানুষের নাম হবে নাকি সপ্তাহের নাম হবে। মানে তুমি তালিকা পদ্ধতিতে দেখলেই বুঝে যাবে যে এটা একটা মানে তালিকা পদ্ধতির সেট, মানে একদম সব কিছু বুঝিয়ে দেবে তোমাকে, একদম প্রকাশ করে দেবে, মানে তোমাকে একদম নির্দিষ্ট করে দেবে যে এই যে উপাদান দেখো দেখতে পাচ্ছ তুমি এতগুলো উপাদান আছে, এতগুলো তুমি গুনতে পারবে, মানে সব কিছু তোমাকে একদম চোখের সামনে ভাসিয়ে দেবে যে একদম সব কিছু তুমি বুঝতে পারবে। ঠিক আছে, মানে তালিকা পদ্ধতি মানেই হচ্ছে এক কথায় একদম তোমাকে সব কিছু দিয়ে দেবে। ঠিক আছে, তোমার আর মাথা খাটাতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি প্রয়োগ দেখাবো যখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো
সেট গঠন পদ্ধতি। দেখো মানে সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে শর্ত দিয়ে দেবে, বিভিন্ন ধর্মের কথা বলে দেবে, মানে তোমাকে সরাসরি বলবে না যে সেটের ভেতরে এগুলো আছে, আমের নাম আছে, কাঁঠালের নাম আছে বা সংখ্যা আছে, ঠিক আছে? তোমাকে একদম সরাসরি সব কিছু বলে দেবে না, অর্থাৎ সব কিছু সরাসরি বলে দেবে না। তোমাকে মাথা খাটিয়ে ভেজালকে জয় করে তোমাকে বের করতে হবে ওই সেটের ভেতরের উপাদানগুলো কি কি, ঠিক আছে? যেমন দেখো, আমি তোমাকে তালিকা পদ্ধতির উদাহরণটা এখানে মনে হয় বলতে ভুলে গেছি। দেখো এই যে দেখো, তালিকা পদ্ধতির উদাহরণ হচ্ছে 1 2 4, মানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সব কিছু বলে দিয়েছে, সংখ্যাগুলো দেখা যাচ্ছে, তুমি বুঝতেই পারছো এগুলো একদম প্রকাশ্য, মানে দৃশ্যমান তোমার চোখের সামনে, মানে তুমি বুঝতে পারছো, গুনতে পারছো কি কি সংখ্যা আছে, তাই না? এটাই তালিকা পদ্ধতি। আর যেটা একটু আগে বললাম সেট গঠন পদ্ধতি, এখানে শর্ত দেবে, তোমার বিভিন্ন ধর্ম দেবে, মানে বুঝতে হলে তোমাকে এই শর্তগুলো সমাধান করতে হবে। যেমন এই যে দেখো, এক্স যেন এক্স, ওই যে দুটো ফোঁটা দেখতে পাচ্ছ না, ওই দুটো ফোঁটাকে বলা হয় মানে যেন, ঠিক আছে? মানে যেন, মানে এক্সটা হবে এমন এক্স, মানে সেই এক্সগুলো যারা স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে? এবং একের চেয়ে বড় হবে স্বাভাবিক সংখ্যাগুলো মানে এক্স, এবং তিনের চেয়ে ছোট হবে এক্স, ঠিক আছে? মানে 1 থেকে 3-এর মধ্যবর্তী যত স্বাভাবিক সংখ্যা আছে তাদেরকে তুমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখলেই এটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে এই শর্তকে সমাধান করলে তুমি যে সদস্যগুলো পাবে, যে উপাদানগুলো পাবে সেগুলোই কিন্তু এই সেটের উপাদান, ঠিক আছে? দেখো তোমাদের বাস্তব সংখ্যার ক্লাসে কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা কী, পূর্ণ সংখ্যা কী, এগুলো কিন্তু বুঝিয়েছি। ওই অধ্যায়টা না পারলে কিন্তু এই সেট অধ্যায়টাও মানে তেমন একটা পারবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যারা আগে থেকে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা জানো তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? তোমরা এমনিতে পেরে যাবে। দেখো এটা তো আমি পড়ে শোনালাম, মানে বোঝালাম, কিন্তু এখন আমরা প্রয়োগ দেখব। দেখো দেখো সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আমরা এখন কিছু প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? দেখো এ হচ্ছে একটা সেট, দেখো এইটা কি পদ্ধতিতে আছে বলো তো? হ্যাঁ, তালিকা পদ্ধতিতে। কারণ তুমি এই সেটের ভেতরে উপাদানগুলো দেখতে পাচ্ছ, মানে অনুভব করতে পারছো এগুলো কোনটাকে কি বলে, এটাকে 7 বলে, এটাকে 14 বলে, এটাকে 21 বলে, এটাকে 28 বলে, আর এগুলো তুমি গুনতে পারছো মানে কতটি আছে, তাই না? তার মানে এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন এটাকে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব। দেখো দেখো প্রথমে তোমরা মানে শর্তটা না, মানে মনে মনে, মানে শর্তটা মনে মনে চিন্তা করে নেবে, তারপরে দেখবে যে সঠিক হয় কিনা, ঠিক আছে? তারপর খাতায় লিখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখানে কিভাবে করেছে আমি তোমাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো দেখো এখানে মানে সেটটা প্রথমে উঠিয়ে নেবে। এখানে প্রত্যেকটি উপাদান কিন্তু 7 দ্বারা বিভাজ্য, এই কথাটার মানে কি? দেখো প্রত্যেকটা উপাদানকে তুমি মানে 7 দ্বারা ভাগ করতে পারবে, মানে ভাগ করতে পারবে। দেখো তোমরা বিভাজ্য কি, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য কি, এগুলো তোমরা কিন্তু অবশ্যই জানো, ঠিক আছে? এই জন্য আমি আর বোঝাচ্ছি না। মানে দেখো 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, আমি আমার মতো করে বোঝাই, ঠিক আছে? মানে সহজ করে, এত জটিল করলে তোমরা ভুলে যাবে, ঠিক আছে? দেখো 7কে 7 দ্বারা ভাগ করা যায়, 14কে 7 দ্বারা ভাগ করা যায়, 21কে 7 দ্বারা ভাগ করা যায়, তারপর তোমার 28কে 7 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? এই জন্য এই কথাটি লিখেছি। আর বিভাজ্য কথাটা তোমরা কিন্তু 5 4-এ শিখে এসেছো, ঠিক আছে? এত বোঝালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তো তোমরা ছোটোবেলায় শিখেছো, এগুলো তো তোমরা পারবে, তাই না? দেখো অর্থাৎ মানে আমি এই বিভাজ্য কথাটার একটু মানে মানে প্রায়োগিক ভার্সনটা তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন এই যে যেটা বোঝালাম, 7কে 7 দ্বারা ভাগ করা যায়, মানে 7 দ্বারা এই প্রতিটি উপাদানকে ভাগ করা যায়, ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে তোমাকে, ঠিক আছে? দেখো অর্থাৎ 7-এর গুণিতক মানে 7 দ্বারা বিভাজ্য, মানে 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, ঠিক আছে? এভাবেও বলা যায়, মানে 7-এর গুণিতক আকারেও কিন্তু আছে, ঠিক আছে? মানে 7-এর গুণিতক এটা, ঠিক আছে? মানে 7 দ্বারা বিভাজ্য কথাটা আমি এইভাবে বোঝালাম যে ভাগ করা যায় প্রত্যেকটিকে, ঠিক আছে? ভাগ করা যায় মানে এগুলোকে আবার গুণিতক আকারেও লেখা যাবে অবশ্যই, ঠিক আছে? যেহেতু ভাগ করা যাচ্ছে অবশ্যই গুণিতক আকারে লেখা যাবে, ঠিক আছে? দেখো অবশ্যই 7-এর গুণিতক এগুলো, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু 28-এর বড় নয়, সত্যি কথা। কিন্তু দেখো 28-এর বড় কোনো সংখ্যাই নেই এখানে। এখন এই যে এতগুলো মানে তুমি চিন্তা ভাবনা করলে, এত কাহিনী ঘটালে, বিভাজ্য আবার গুণিতক আবার বড় নয়, এগুলোকেই তুমি শর্ত বানিয়ে সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে? তাহলেই হবে, মানে এগুলোই তোমার শর্ত বা ধর্ম, ঠিক আছে? দেখো সুতরাং এ সমান হবে এক্স যেন এক্স কমা দিতে হবে, মানে এক্স এই যে এটুকুর মানে হচ্ছে তোমার এক্স হবে এমন এক্স, মানে এমন সকল এক্স হবে যারা হবে 7-এর গুণিতক, কিন্তু মানে এবং 0-র চেয়ে বড় হবে এবং 28-এর চেয়ে ছোট অথবা সমান হবে, মানে সমানও হতে পারবে, ঠিক আছে? দেখো 0-র চেয়ে বড়
ঠিক আছে, এবং 28-এর সমান বা ছোট, মানে সমান তো অবশ্যই হতে হবে, কারণ এখানে 28 কিন্তু একটা উপাদান, এই সেটেরই উপাদান, ঠিক আছে। অর্থাৎ এই শর্তটা কিন্তু এই সেটের উপাদানগুলোকে নির্দেশ করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যে বলে দিয়েছো 7-এর গুণিতক কিন্তু শূন্য হতে পারবে না, শূন্যর চেয়ে বড় 7-এর গুণিতক কত কত দেখো তো, 7-এ 7, 7 দুগুণে 14, ঠিক আছে, 3 7 21, 4 7 28, ঠিক এইভাবে তোমরা মানে সমাধান করে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব, ঠিক আছে। দেখো এখানে আবার কি করেছে, দেখো এখানে এই বি সেটের ভেতরে শর্ত দিয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, ঠিক আছে, সেট, অর্থাৎ বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু এটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো শর্তটা তোমরা একটু খেয়াল করো, এক্স যেন এক্স 28-এর গুণনীয়ক, অর্থাৎ এক্স হবে তারা যারা হবে 28-এর গুণনীয়ক, ঠিক আছে। আশা করি গুণনীয়ক কি এটা বোঝাতে হবে না, ঠিক আছে। দেখো আমি অন্যভাবে বোঝাই মনে রাখার জন্য, ঠিক আছে, মানে পদ্ধতিগুলো মনে রাখো এমনি, মানে মজার ছলে বোঝাচ্ছি, ঠিক আছে। আশা করি গুণনীয়ক তোমরা পারো। দেখো 28কে আমরা কিভাবে পেতে পারি, 28কে 28 করে পাই, 14 দুগুণে 28 পাই, আবার 4 7 28 পাই, তাই না, মানে এত মানে এদেরকে গুণ করে আমরা 28কে পাচ্ছি, অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু 28-এর গুণনীয়ক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এগুলোকেই কিন্তু আমরা সেটের ভেতরে লিখে দেবো, অর্থাৎ বি হচ্ছে নির্ণয় সেট, যেগুলোর ভেতরের উপাদান হবে 1 2 4 7 14 28, ঠিক আছে, এগুলো হবে বি সেটের উপাদান। মানে গুণনীয়ক বের করতে পারলেই তুমি যে গুণনীয়কগুলো পাবে সেগুলোই হবে এই বি সেটের উপাদান, তখন তুমি উপাদানগুলো কমা দ্বারা ভেতরে লিখে দেবে, তাহলেই সেটা তোমার তালিকা পদ্ধতিতে হয়ে যাবে প্রকাশ করার রূপ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো প্রচুর প্র্যাকটিস করব আমরা। দেখো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব, একটু জটিলে যাব, ঠিক আছে, জটিল অঙ্ক সমাধান করব। দেখো এটাও কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, কারণ ভেতরে শর্ত আছে, এই শর্তকে আমরা ভেঙে উপাদানগুলো বের করব, ঠিক আছে, চালাকি করে। দেখো এক্স যেন এক্স, অর্থাৎ এক্সটা হবে এমন এক্স, মানে সেই ধরনের এক্স যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা বাস্তব সংখ্যার অধ্যায়ে পড়িয়েছি না, ধনাত্মক পূর্ণ সংখ্যা কাদের বলা হয়, যারা ধনাত্মক এবং ভগ্নাংশ হওয়া যাবে না, তোমার দশমিক মান হওয়া যাবে না, ঠিক আছে। আশা করি পড়েছো বাস্তব সংখ্যার ক্লাসটি, ঠিক আছে। দেখো এবং আরেকটা শর্ত দিয়েছে, এক্সের বর্গটা হবে 18-র চেয়ে ছোট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে আমরা একটু মানে এই যে এই শর্তটাকে মানে আমরা একটু যাচাই করব যে কারা কারা সমর্থন করে, ঠিক আছে। দেখো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ জেনেছিলাম 1 2 3 4 5 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে। এখন এক্স সমান 1 হলে এক্সের বর্গটা হবে তোমার, দেখো 1 স্কোয়ার মানে 1, এবং এক্স সমান 2 হলে 2-এর বর্গ হবে 4, একইভাবে 3-এর বর্গ, ঠিক আছে, 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, এগুলো কিন্তু আমি করেছি, এগুলো আর মুখে বললাম না, মানে বর্গ করা তোমরা আশা করি পারো। দেখো বর্গ করার ফলে দেখো আমরা 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, 9 পেয়েছি, 4 পেয়েছি, সরি 4 না, এটা তো বর্গ করবই, মানে 16 পেয়েছি যেখানে, এবং 25 পেয়েছি, ঠিক আছে। এখানে দেখো সবগুলোই কিন্তু মানে 18-র চেয়ে মানে ছোট, কিন্তু একটা সংখ্যা আছে যেটা 18-র চেয়ে বড়, সেটা হচ্ছে 25, ঠিক আছে। দেখো এই 25 কিন্তু শর্ত মানছে না, ঠিক আছে, 18-র চেয়ে ছোট হচ্ছে না এক্সের বর্গ, ঠিক আছে। এখন যারা শর্ত মেনেছে এই যে 1 2 4 9 16, এরা কিন্তু ছোট হয়েছে কার চেয়ে ছোট, 18-র চেয়ে ছোট, তাই আমরা এদেরকে শর্তের মানে অধীনে বলতে পারবো, মানে শর্তটা মেনে চলেছে। এখন কথা হচ্ছে যেহেতু শর্ত মেনেছে ভালো কথা, তাহলে সেটের উপাদানগুলো কোনগুলো হবে, উপাদানগুলো কি 1 4 16 4 সরি 16 9, এগুলো কি হবে, আসলে কিন্তু এগুলো হবে না, যাদেরকে বর্গ করেছো তারা হবে তোমার এই সি সেটের উপাদান, ঠিক আছে, যাদেরকে বর্গ করেছো তারা হবে এই সি সেটের উপাদান, ঠিক আছে। বর্গ করার পরে যা পেয়েছো ওটা নয় কিন্তু, খবরদার, না হলে কিন্তু সর্বনাশ, ঠিক আছে। অর্থাৎ যাদেরকে বর্গ করেছো তারা হবে সি সেটের সদস্য বা উপাদান, ঠিক আছে। দেখো আমরা 1কে বর্গ করেছি, 2কে করেছি, 3কে, 4কে, 5কে, ঠিক আছে, কিন্তু 5কে নেওয়া যাবে না, কারণ 5-এর বর্গটা 18-র চেয়ে ছোট, সরি 18-র চেয়ে বড়, ঠিক আছে, 5-এর বর্গটা 18-র চেয়ে বড় হয়ে গেছে, কারণ 25 তো 18-র চেয়ে বড়, তাই না, এটা তো নেওয়া যাবে না, কারণ এই যে এখানে দেখো এক্সের বর্গটা 18-র চেয়ে ছোট বুঝিয়েছে। আচ্ছা এই অসমতার চিহ্নগুলো কি তোমরা বুঝো, মানে এই যে কোণা দেখতে পাচ্ছ না, মানে এই যে চিহ্নটা মাঝখানে,
এই চিহ্নের যে কোণাটা দেখতে পাচ্ছ, ছোট্ট কোণা, ওই কোণাটাকে বলা হয় ছোট দিক, ঠিক আছে? মানে যে পক্ষটা ছোট ওই কোণা দ্বারা সেই ছোট পক্ষকে বোঝায়। এবং ওই যে দেখো দাঁতের মতো ছড়িয়ে গেছে, এই দিকে একটা গেছে ওই দিকে একটা গেছে, মানে ডান পাশের যে দাঁতের মতো ছড়ানো অংশ ওটাকে বলা হয় তোমার বড় অংশ, মানে যে পক্ষটা বড় থাকে সেই পক্ষে ওই চিহ্নটা থাকে, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা পারো, আর বোঝাতে হবে না, ঠিক আছে? দেখো, অর্থাৎ আমাদের সি সেটের সদস্য হবে তোমার 1 2 3 4, ঠিক আছে? 5 হবে না কেন? কারণ 5-এর বর্গ 18-র চেয়ে বড়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা আরও প্রশ্ন সমাধান করব। দেখো, মানে তোমাদের পাঠ্য বইয়ের প্রায় সকল অঙ্কই করিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে আর মানে কিছু দেখতে হবে না, বাকিগুলো একাই পেরে যাবে। নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে, মানে আমার ক্লাস যারা করবে তারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আলসেমি করা চলবে না কিন্তু, ঠিক আছে? দেখো দেখো বি সমান একটা সেট দেওয়া আছে, মানে সেট গঠন পদ্ধতিতে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো সেটটা কি দেওয়া আছে এটা লিখে নিয়েছি। দেখো সেটের ভেতরে কি বলা আছে, এক্স এলিমেন্ট এন যেন 3-এর চেয়ে বড় বা সমান, মানে সমান হতে পারবে বড় হতে পারবে, এবং 7-এর চেয়ে ছোট বা সমান, অর্থাৎ 7-এর সমানও হতে পারবে ছোটও হতে পারবে, এবং এই সংখ্যাগুলো হবে তোমার মৌলিক সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে, ঠিক আছে? এই যে এন দেখতে পাচ্ছ না? আচ্ছা, একটু আগে যে উপাদান চিহ্নটা দেখালাম এলিমেন্ট, এই যে এটা কিন্তু সেই সেই চিহ্ন, ঠিক আছে? অর্থাৎ এক্স এলিমেন্ট এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? অর্থাৎ এক্সটা হবে কার সদস্য? স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন সেই সকল এক্সগুলো 3-এর সমান বা বড় হয় এবং 7-এর চেয়ে ছোট বা সমান হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এই যে দেখো, এই কথাটাই কিন্তু আমি যেটা মুখে বললাম, মানে ওইটাই এখানে লেখা আছে, ঠিক আছে? মানে একটু সুন্দরভাবে এটা তোমরা পড়ে নেবে, এটা কিন্তু অবশ্যই লিখবে। এখন তুমি 3 এবং 7-এর মাঝে 3 এবং 7 সহ যত মৌলিক সংখ্যা আছে তাদেরকে তুমি বি সেটের ভেতরে লিখতে পারবে। দেখো 3 আর 7-এর মধ্যে কিন্তু মানে 3টি মৌলিক সংখ্যা আছে, মানে 3 ও 7 কিন্তু সহ, 3 একটা, আবার 5 একটা এবং 7 একটা, আর কিন্তু দেওয়া যাবে না, কারণ মানে সীমাটা তোমাকে এই যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি 3 5 7, কমা কিন্তু অবশ্যই দেবে, কারণ একের অধিক সদস্য আছে এখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা এখন আরেকটা প্রশ্ন সমাধান করি, মানে পরের প্রশ্নটা সমাধান করি। দেখো এই এই কি হচ্ছে এটা? আচ্ছা, এই যে দেখো, এই যে এটা এখন সমাধান করব আমরা। দেখো মানে এটা একটু জটিল টাইপের, মানে একের অধিক শর্ত আছে, ঠিক আছে? দেখো এস একটা সেট, সরি, এস হচ্ছে একটা সেট, ঠিক আছে? এখন কি বলেছে, এক্স এলিমেন্ট এন যেন, অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন এক্সগুলো মানে এমন এক্স হবে যাদের বর্গ যদি 15-এর চেয়ে বড় হয় এবং যাদের ঘন যদি 225-এর চেয়ে ছোটো হয়, তাহলে আমরা সেই সকল মানে সদস্যগুলোকে নিতে পারবো, সেই সকল সংখ্যাগুলোকে নিতে পারবো, বা সেই সকল এক্সগুলোকে নিতে পারবো, ঠিক আছে? মানে যাদেরকে আমরা বর্গ করেছি বা ঘন করেছি, এবং বর্গ করার ফলে শর্ত যদি মানে এবং ঘন করার ফলে যদি শর্তটা মানে, তাহলে যাদেরকে বর্গ করেছি ও ঘন করেছি তাদেরকে নিতে হবে, ঠিক আছে? বর্গ করার পরে বা ঘন করার পরে যা পেয়েছি তাদেরকে কিন্তু নয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। দেখো দেওয়া আছে, এটা লিখেছি, এটা লিখবে। এখন আমরা এই শর্তটাকে ভাঙবো, মানে বের করব এদের ভেতরে কি কি আছে, ঠিক আছে? কোন উপাদানগুলো এই এস সেটের ভেতরে হবে, ঠিক আছে? দেখো এক্স সমান 3 বসাবো আমরা। কেন 3 বসাবো? দেখো তোমরা চাইলে 1 থেকে শুরু করবে, আমি চাই তোমরা 1 থেকে শুরু করবে, ঠিক আছে? মানে স্বাভাবিক সংখ্যা তো তোমার 1 থেকে শুরু হয়, তাই না? এখানে 3 থেকে শুরু করেছি কেন? 1 থেকে শুরু করলে 2 থেকে শুরু করলেও হয়, কিন্তু 3 থেকে শুরু করেছি কেন? মানে তোমার লাইন জাম্প দেওয়ার জন্য, ঠিক আছে? মানে অ্যান্সার যতটুকুর মধ্যে আছে ততটুকুই আমাদের করতে হবে, এত হিবিজিবি করে তো লাভ নেই, তাই না? তুমি 1 এবং 2 ওই দুটো সংখ্যাও নিয়ে দেখো, মানে ওগুলো শর্ত পূরণ করবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো 3ও কিন্তু শর্ত পূরণ করবে না, আমি তোমাকে দেখাই। দেখো এক্স সমান 3 হলে এক্সের বর্গটা মানে 3-এর বর্গ 9 হয়। 9 কিন্তু 15-র চেয়ে ছোট, কিন্তু আমাদের শর্তে দিয়েছে এক্সের বর্গটা 15-র চেয়ে বড় হতে হবে, ঠিক আছে? তার মানে এই যে দেখো একটা শর্ত মানলো না, কিন্তু এই যে এখানে দেখো
এক্সের ঘনটা মানে 3-এর ঘন 3 কিউব 27 হয়, যেটা 225-এর চেয়ে ছোট। এটা কিন্তু মেনে চলেছে, 225-এর চেয়ে ছোট হতে হবে এক্সের ঘন, এটা মেনেছে। কিন্তু এই এই যে সেটের এই যে সেট গঠন পদ্ধতিতে করছি আমরা, শর্ত দিচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু এবং আছে। এবং মানে দুটো শর্তে মানতে হবে, বর্গেরটাও মানতে হবে, ঘনরটাও মানতে হবে, যে কোনো একটা মানলে হবে না। অর্থাৎ এটাও মানতে হবে, এটাও মানতে হবে। যেহেতু একটা মেনেছে এবং এইটা মানেনি, তাই আমরা এই 3কে নিতে পারবো না, এটা ক্রস, ঠিক আছে। 4 থেকে শুরু করবে তোমরা, ঠিক আছে। আরেকটা কথা, এখানে একটা জিনিস কি আমি লিখতে ভুল করেছি, এই যে এইখানে 4 হবে, এখানে 5 হবে, এখানে 6 হবে, ঠিক আছে। কারণ এই যে দেখো x=4 হলে এত, x=5 হলে এত, x=6 হলে এত, ঠিক আছে। একটু লেখায় মিস্টেক হয়েছে, তোমরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। দেখো যদি 4 হয়, 4-এর বর্গ কত? 16, ঠিক আছে। 16 কিন্তু 15-এর চেয়ে বড়, এই শর্তটা কিন্তু পূরণ করেছে। এবং এক্সের ঘন মানে 4-এর ঘনটা হচ্ছে 225-এর চেয়ে ছোট, 64, এটাও কিন্তু মেনে চলেছে। একইভাবে তুমি দেখো 5-এর বর্গ 15-এর চেয়ে বড়, 5-এর ঘন 225-এর চেয়ে ছোট, এটাও কিন্তু মেনে চলে, মানে দুটো শর্তই মানছে এখন, বর্গেরটাও ঘনেরটাও, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবং 6-এরটা দেখো, 6কে স্কোয়ার করলে 36 হয়, যা 15-এর চেয়ে বড়। এবং ঘন করলে দেখো 225-এর চেয়ে ছোট আসে। আরেকটা দেখো, তোমার 7 নিয়েছি, 7-এর বর্গ কিন্তু 15-এর চেয়ে বড়, কিন্তু 7-এর ঘনটা তোমার 225-এর চেয়ে বড় হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু 225-এর চেয়ে ছোট হতে হবে। দেখো এই শর্তটা মানলো মানে বর্গেরটা, কিন্তু ঘনরটা মানলো না, তার মানে 7কে আমরা নিতে পারবো না। অর্থাৎ দেখো এখানে মেনেছে, শর্তগুলো মানলো কাদেরটা, 4, 5, 6, এই 3টি সংখ্যার কিন্তু মানে মেনে চলেছে এই বর্গের সূত্রটাও, মানে সূত্র না মানে শর্ত, ঠিক আছে। বর্গের শর্ত এবং তোমার ঘনের শর্তটাও এই 4, 5, 6 মেনে চলেছে, ঠিক আছে। তাই আমাদের সদস্য হবে এই এস সেটের কারা, 4, 5, 6, এই যে দেখো নিচে অ্যান্সার লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। চলো এখন আমরা পরের প্রশ্ন সমাধান করি। দেখো, হ্যাঁ, এখন আমরা আরেকটু জটিল অঙ্ক সমাধান করব। দেখো এবার কিন্তু এক্স যেন এক্স না, এবার হচ্ছে ওয়াই যেন ওয়াই, ঠিক আছে। কে একটা সেট দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে পূর্ণ সংখ্যা লেখা আছে, একটু রেপটা দেওয়া হয়নি মানে ভুল করে, এটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। দেখো ওয়াই যেন ওয়াই, অর্থাৎ ওয়াই হবে সেই ওয়াই যারা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবং আরেকটা শর্ত দেওয়া হয়েছে, ওয়াইয়ের ঘন যদি 18 সমান বা ছোট হয় তাহলে আমরা তাদেরকে নিতে পারবো, ঠিক আছে। দেখো দেখো আমরা কি করব, পূর্ণ সংখ্যা আমরা পড়েছি না বাস্তব সংখ্যার অধ্যায়ে বা রিয়েল নাম্বারে। দেখো পূর্ণ সংখ্যা কাদের বলে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, তাই না। কিন্তু দশমিক হওয়া যাবে না, মানে শর্ত আছে, ওগুলো তোমরা বাস্তব সংখ্যায় দেখেছো, বিস্তারিত আর বলবো না, ঠিক আছে। ওই ক্লাসগুলো তোমরা করলেই বুঝতে পারবে, আশা করি করেছো। দেখো পূর্ণ সংখ্যা আশা করি চেনো। দেখো এটা আমরা যেটা দেওয়া আছে লিখেছি, এখন আমরা এই ভেতরের শর্তটা আমরা প্রমাণ মানে দেখব যে কারা কারা শর্ত মানে, যারা মানবে তারাই হবে এই কে সেটের সদস্য, ঠিক আছে। সরি, দেখো ওয়াই সমান 0 হলে ওয়াই এর ঘন কিন্তু দেখো 0ই হয়, 0 কিন্তু 18-র চেয়ে ছোট, তাই না। তার মানে কি শূন্যটা হবে, ঠিক আছে, শূন্যটা আমাদের এই কে সেটের সদস্য হবে। দেখো পূর্ণ সংখ্যা কিন্তু বলেছে এখানে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক ঋণাত্মক উভয়টাই হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে একটু মিস্টেক হয়েছে আমার লেখার ক্ষেত্রে, ঠিক আছে। একটু দেখো তো, এই যে ওয়াই সমান যদি 1 হয় তাহলে ওয়াই এর ঘনটা দেখো এখানে 0-র ঘন দিয়ে দিয়েছি, মানে এই লাইনটাই আবার লিখেছি ভুল করে, ঠিক আছে। তোমরা এখানে কারেকশন করে কি লিখবে, 1 কিউব সমান 1, ঠিক আছে। 1 কিন্তু 18-র চেয়ে ছোট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এখানে কিন্তু বিভ্রান্ত হয়েও না, ঠিক আছে। এখানে 1 কিউব করবে তোমরা, আমি 0 কিউব করেছি মানে ভুল করে এইটা লিখে ফেলেছিলাম, ঠিক আছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো 1-এর ঘন হচ্ছে 1, 18-তে ছোট, ভালো কথা মেনে চললো, কিন্তু +1 নিলে তো হবে না, পূর্ণ সংখ্যা তো -1ও হয়, অর্থাৎ প্লাস মানও নিতে হবে মাইনাস মানও নিতে হবে, এই যে দেখো। এবং ওয়াই সমান -1 হলে -1-এর ঘনটা কত দেখো, -1ই হয়, তুমি ক্যালকুলেটরে চেপে দেখো -1ই পাবে। -1ও কিন্তু 18-তে ছোট, অর্থাৎ এটাও মেনে চললো, বাহ, তাহলে তো অবশ্যই তোমার +1 এবং -1 অবশ্যই একে সেটের সদস্য হবে, তাই না। আচ্ছা দেখো ওয়াই সমান 2 হলে দেখো 2 কিউব হচ্ছে 8,
এখন 8 কিন্তু 18-র চেয়ে ছোটো, তাই না? ভালো কথা। এবং মানে শর্ত কিন্তু মানছে, দেখো মানে ঘনটা অবশ্যই 18-র চেয়ে ছোটো হতে হবে অথবা সমান হলেও চলবে, ক্ষতি নেই, ঠিক আছে? দেখো ছোট হচ্ছে কিন্তু 0 18-র চেয়ে ছোটো ছিল, তারপর -1 18-র চেয়ে ছোটো ছিল, আবার 8ও 18-র ছোটো, আবার তোমার এই যে দেখো এখন আমরা -2কে ঘন করব, -2কে ঘন করলে -8 আসে, ঠিক আছে? -8ও কিন্তু 18-র চেয়ে ছোটো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবং দেখো y সমান যদি 3 হয়, 3-র ঘন কিন্তু 27, কিন্তু এখানে কিন্তু মানে ভেজাল হয়ে গেল, ঠিক আছে? 27 কিন্তু 18-র চেয়ে বড়, ঠিক আছে? এই জন্য এটা কিন্তু মানে শর্তটা মানলো না, মানে এইখানে মানলো না। এই যে দেখো y সমান -3 হলে দেখো কি হয়, -3 কিউব মানে হোল কিউব -27, এটা কিন্তু 18-র চেয়ে ছোটো, কিন্তু এখানে যেহেতু তোমার সরি দেখো যেহেতু একটা মেনেছে আরেকটা মানেনি, ঠিক আছে? তাই আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে? আবার দেখো তোমার y সমান 4 হলে y কিউব সমান মানে 64, মানে 4 কিউব সমান 64, 64 কিন্তু 18-র চেয়ে বড়, ঠিক আছে? এটাও কিন্তু শর্ত মানলো না, এই যে দেখো শর্ত মানলো না। এবং y সমান -4 হলে -4-এর ঘন হচ্ছে তোমার -64, যা 18-র চেয়ে ছোটো, কিন্তু এখানে একটা শর্ত মেনেছে আরেকটা শর্ত মানেনি, মানে +4 দিলে মানেনি, আবার -4 দিলে মেনেছে, মানে উভয়টাই মানতে হবে কিন্তু, ঠিক আছে? সব কিছুই মানতে হবে। দেখো এখানে মানে আমাদের কি কি আছে দেখো, মানে যেহেতু আমাদের যেগুলো মেনেছে আমরা সেগুলো নেব, ঠিক আছে? মানে যেই সংখ্যাগুলো মেনেছে সেগুলো আমরা মানে সেই সংখ্যাগুলো নেব, ঠিক আছে? আর যেগুলো মানেনি সেগুলো কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? দেখো কিভাবে, মানে এটার ক্ষেত্রে এইভাবে মানে করতে হবে, ঠিক আছে? দেখো দেখো ডট ডট এইভাবে করেই যাবে, কারণ কি দেখো এখানে ডট ডট কেন দিয়েছি বলো তো? ডট ডট এই যে ডট ডট মানে চলতেই থাকবে ক্যালকুলেশন। দেখো তুমি এখন তুমি এই যে 4 পর্যন্ত ঘন করেছো, +4 পর্যন্ত, তুমি যখন +5 +6 এভাবে করতেই থাকবে, তখন কিন্তু এই যে অবশ্যই বড়ই আসবে, 18-র চেয়ে বড় আসতেই থাকবে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? কিন্তু এখানে তুমি যখন এই যে এবং দিয়ে ডান পক্ষে মানে এই পাশে যে -5 -6 -9 এগুলো যখন ঘন করতে থাকবে, তখন তোমার যে মানগুলো আসবে মাইনাস চিহ্ন সম্বলিত মান, সেগুলো কিন্তু অবশ্যই 18-র চেয়ে ছোটো হবে এবং সেগুলো কিন্তু নেওয়া যাবে, সেই জন্য আমরা এখানে ডট ডট দিয়েছি, ঠিক আছে? এগুলো কিন্তু ধারণা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এই যে দেখো সুতরাং কে সমান হবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই যে দেখো ডট ডট দিয়ে কিন্তু শুরু করতে হবে, কারণ সকল ঋণাত্মক সংখ্যাই এখানে গ্রহণযোগ্য হবে, যারা শর্ত মানবে বেশিরভাগই তোমার মানতে থাকবে, ঠিক আছে? -5 -6, ঠিক আছে? এগুলো কিন্তু মানতে থাকবে, তাই আমরা ডট ডট থেকে বুঝিয়েছি যে আরও সংখ্যা আছে যেগুলো এই সেটের সদস্য, ঠিক আছে? যারা শর্ত মানবে, কারণ সবগুলো লিখতে গেলে তো তোমার খাতা একদম পরীক্ষার 3-4 ঘন্টায় একাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে এইভাবে লেখার নিয়ম, ঠিক আছে? এখন দেখো যারা শর্ত মেনেছে তাদেরকে লিখবো। দেখো তোমার 0 শর্ত মেনেছে, আবার 1 শর্ত মেনেছে, +1 মেনেছে, -1 মেনেছে, +2 মেনেছে, -2 মেনেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো -4 কিন্তু মেনেছে, -3ও কিন্তু মেনেছে, কোথা থেকে মানলো? এই যে এই পাশের এগুলোও কিন্তু মেনেছে, মানে যাদেরকে ঘন করেছি তাদেরকে নিতে হবে, যাদেরকে ঘন করার ফলে যা পেয়েছি তাদেরকে কিন্তু নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে এদেরকে ঘন করে আমরা শর্তগুলো মানে সত্যি পেয়েছি, মানে আমাদের শর্তগুলো মেনেছে, তাই আমরা এই যেগুলো লিখেছি। আর ডট ডট কেন দিয়েছি, মানে ওই পাশে আরও সংখ্যা আছে যারা যারা শর্তগুলো মেনে চলবে ভবিষ্যতে, ঠিক আছে? মানে তুমি যদি খাতায় করো তাহলে দেখবে প্রত্যেকেই কিন্তু ওই মাইনাস মানগুলোর যে সংখ্যাগুলো আছে ওগুলো কিন্তু প্রত্যেকেই তোমার শর্তগুলো মেনে চলছে, তাই তারাও কিন্তু এই কে সেটের সদস্য হবে, ঠিক আছে? এই জন্য ডট ডট দিয়ে বুঝিয়েছি আরও সংখ্যা আছে যারা শর্ত মেনে চলেছে বা চলবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো আরও প্রশ্ন সমাধান করব। দেখো আরেকটা কথা, এই সেট গঠন পদ্ধতিতে যখন তোমরা প্রকাশ করবে তখন কিন্তু একাধিক উত্তর আসতে পারে, ঠিক আছে? কিন্তু তোমরা মানে পরীক্ষার হলে একটা সমাধান লিখবে, ঠিক আছে? একাধিক লেখার দরকার নেই, পরে টাইম পাবে না, পরে মানে ফুল মার্কস অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? দেখো মানে একটা অ্যান্সার করলেই মানে একটা উত্তর লিখলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে, ঠিক আছে? একাধিক সমাধান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? দেখো ওটা তোমার ট্যালেন্ট মানে হিসেবে থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো এটাকে সেট গঠন পদ্ধতিতে সমাধান করতে হবে, দেখো মানে প্রকাশ করতে হবে, ঠিক আছে? দেখো এখানে দেখো সেটের উপাদানগুলো প্রত্যেকটি উপাদান কিন্তু তোমার বিজোড় সংখ্যা 3 5 7 11, ঠিক আছে? এবং এরা কিন্তু মানে 3-এর ছোট না, প্রত্যেকে কিন্তু 3-এর ছোট না এবং 11-র চেয়ে বড় নয়, ঠিক আছে? এখন এই কথাটিকেই আমরা
শর্ত দিয়ে লিখবো, ধর্ম দিয়ে লিখবো। কিভাবে দেখো, এক্স এলিমেন্ট এন যেন এক্স বিজোড় সংখ্যা, অর্থাৎ এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। দেখো এরা প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক সংখ্যা, কারণ ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, তাই না? এবং প্রত্যেকে বিজোড় সংখ্যা। এই যে দেখো, এই জন্য এই যে লিখেছি, বানিয়ে বানিয়ে লিখবে, কিন্তু সর্বনাশ হয়ে যাবে যদি ভুল করে ফেলো, ঠিক আছে? মানে যুক্তি খাটাতে হবে, মানে নিজেরাই গণিতবিদ হয়ে যেতে পারবে, কিন্তু সঠিক থাকতে হবে সব কিছু, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা শর্ত জোড়া লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে একাধিক দিতে পারো, আমি একটু পরে বলছি। এবং 3-এর চেয়ে এক্সটা বড় হবে বা সমান হবে, এবং 11-এর চেয়ে ছোটো হবে বা সমান হবে। দেখো 3 এবং 11 কিন্তু সহ হবে, ঠিক আছে? কারণ এই যে দেখো 3, 11 সদস্য। এখন 3 থেকে 11-র মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, ঠিক আছে? 3 আর 11 কিন্তু সহ হবে, কারণ কি সমানও হতে পারবে, আবার 11 মানে আমরা নিজেরা বানিয়েছি এটা, ঠিক আছে? মানে তোমার এটাকে, এই চিহ্নটাকে বলে তোমার লেস অর ইকুয়াল, আর একটা হচ্ছে তোমার কি বলে, এই যে এটা হচ্ছে লেস অর ইকুয়াল, মানে কোণাটা তোমাকে বুঝতে হবে, কিন্তু কোণাটা কোন দিকে আছে আর ছড়ানো দাঁতের মতো অংশটা কোন দিকে আছে, ঠিক আছে? এগুলো তোমরা পারো, ঠিক আছে? আমি আর বোঝালাম না, মানে চিহ্নগুলো তোমরা আশা করি পারো, 6-7 পড়েছো। এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে এই শর্তটা কিন্তু এই উপাদানগুলোকেই নির্দেশ করছে, ঠিক আছে? দেখো আরও উত্তর হতে পারে, এই যে এগুলো মানে আরও 3টি উত্তর হতে পারবে, ঠিক আছে? বিজোড় সংখ্যা এটুকু তো সবার জন্যই কমন, তাই না? এবং পর্যন্ত এটা তোমরা মানে নিজেরা করে নেবে, আমি বুঝিয়েছি কিন্তু এখানে, ঠিক আছে? আমি শুধু এই যে এটুকু বুঝিয়ে দেই, এগুলো বুঝিয়ে দেই, ঠিক আছে? দেখো বিজোড় সংখ্যা হবে, কিন্তু এক্সটা হবে 1-এর চেয়ে বড় এবং 13-এর চেয়ে ছোট। দেখো 1-এর চেয়ে বড়, 13-এর চেয়ে ছোট, অর্থাৎ 1 ও 13 কিন্তু হতে পারবে না, যদিও 1 বিজোড় সংখ্যা, 13 বিজোড় সংখ্যা। এখন 1 ও 13-এর মধ্যে বিজোড় সংখ্যা আছে তোমার 3, 5, 7, 11, এগুলোকে কিন্তু নির্দেশ করছে। একইভাবে 1-এর চেয়ে বড়, আবার 11-র সমান বা ছোট, ঠিক আছে? 11 কিন্তু এবার সহ হবে, মানে নিচেরটা দ্বিতীয় শর্তটা দেখো, মানে দ্বিতীয় সমাধানটা দেখো, উত্তর দেখো, মানে 1-এর চেয়ে বড় হবে, মানে 1 হতে পারবে না, অর্থাৎ 3, 5, 7, 11, মানে এগুলো কিন্তু মানে এই সেটকেই নির্দেশ করছে। একইভাবে এই যে সর্বশেষ, এটাও কিন্তু এই সেটকেই নির্দেশ করছে, ঠিক আছে? মানে 3-এর সমান কিন্তু 13-র চেয়ে ছোট, 13 কিন্তু এই সেটের সদস্য নয়, এই জন্য 13-র সমান দেইনি, মানে সমান বা ছোট এরকম দেইনি, শুধু ছোট দিয়েছি, কারণ 13কে স্পর্শ করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ 3কে স্পর্শ করা যাবে, কারণ দেখো 3কে দিয়েছি আমরা গ্রেটার দেন, মানে গ্রেটার অর ইকুয়াল, মানে লেস অর ইকুয়াল, অন্যভাবেও পড়া যায় আসলে, এই চিহ্নগুলো তোমরা আশা করি পারো, ঠিক আছে? মানে 3-এর চেয়ে বড় বা সমান এবং 13-এর চেয়ে ছোট, ঠিক আছে? 3 3 তো অবশ্যই স্পর্শ করবে, তাই না? কারণ 3 এই সেটের সদস্য, এই জন্য আমরা ওই যে দেখো নিচে একটা দাগ দিয়েছি, ওটা হচ্ছে সমান চিহ্ন। আশা করি তোমরা অসমতার এই চিহ্নগুলো পারো, মানে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, ঠিক আছে? এগুলো তোমাদের পারা উচিত, আমি আর বোঝাচ্ছি না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যে কোনো একটা সমাধান দিলেই হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, ঠিক আছে? তোমরা যারা ওভার ট্যালেন্টেড, ঠিক আছে, মানে তারা অবশ্যই এগুলো জেনে রাখবে, কারণ এমসিকিউতে একাধিক অ্যান্সার দিয়ে থাকে, মানে এটাও দিয়ে দিতে পারে, এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো আরেকটা প্রশ্ন সমাধান করব আমরা, দেখো এই যে দেখো, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 1, 2, 3, 4, 5, 6, 9, 12, ঠিক আছে? 18, 36। দেখো এখানে প্রত্যেকে কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই না? মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এখানে প্রত্যেকে কিন্তু 36-এর গুণনীয়ক, মানে দেখো প্রত্যেকে কিন্তু 36-এর গুণনীয়ক, ঠিক আছে? এটা আর বোঝালাম না গুণনীয়ক কি, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে এই সেটের প্রতিটি উপাদান দ্বারা তুমি 36কে বানাতে পারবে, ঠিক আছে? মানে 36কে বানাতে পারবে। দেখো কিভাবে বানাতে পারবে, দেখো দেখো 4 আর 9 গুণ করলে 36 হয়, 4 নং 36, ঠিক আছে? আবার দেখো 6 6 36 হয়, 6-এর সঙ্গে 6 গুণ করে 36 বানাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এখানে কথা হচ্ছে মানে প্রত্যেকে কিন্তু মানে গুণনীয়ক, ঠিক আছে? 36-এর গুণনীয়ক, ঠিক আছে? মানে 36কে এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু তোমরা ভাগ করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এই প্রশ্নটার অ্যান্সার কোথায় গেল, এই যে দেখো, সুতরাং নির্ণয় সেট হচ্ছে তোমার এক্স এলিমেন্ট এন যেন 36-এর গুণনীয়ক, ঠিক আছে? দেখো মানে এক্সটা হবে, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই সকল এক্স, এদেরকে যদি সকল এক্স দ্বারা প্রকাশ করো, তাহলে সেই সকল এক্স হবে এনের সদস্য বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন এক্সটা হবে তোমার 36-এর গুণনীয়ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। মূল কথা আমি যেগুলো বলেছি ভুলে যাও, মানে এই 36-এর গুণনীয়ক তোমরা কিন্তু বের করতে পারবে, মানে 36-এর সকল গুণনীয়ক হবে এই সেটের সদস্য, ঠিক আছে?
এটাই আমরা শর্ত দিয়ে লিখলাম, তাই না? মানে ভাষায় সহজভাবে ভাববে তোমরা, ঠিক আছে? সহজভাবে ভাববে, এত জটিল করে তো ভাবার দরকার নেই যে এটা দ্বারা ভাগ যাবে, এটা দ্বারা গুণ করবো, এইভাবে না। তোমরা গুণনীয়ক তো জানো, তাই না? গুণনীয়ক কাকে বলে, ঠিক আছে? এভাবে তোমরা করবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে যেহেতু আমরা এটা সমাধান করে ফেলেছি, দেখো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এটাকেও আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দেখো একইভাবে এরা প্রত্যেকে কিন্তু দেখো স্বাভাবিক সংখ্যা, তাই না? এবং একটা জিনিস লক্ষ্য করো, তুমি এখানে প্রত্যেককে 4-এর গুণিতক আকারে লিখতে পারবে, কিন্তু সবাই কিন্তু 40-এর চেয়ে বড় নয়, ঠিক আছে? মানে সবাই 40-এর চেয়ে বড় নয়, কিন্তু 4-এর গুণিতক। গুণিতক মানে কি, মানে আমি এত বোঝাবো না, ঠিক আছে? মানে গুণিতক গুণনীয়ক এগুলো তো তোমার 3-4-এর পড়া, ঠিক আছে? আমি এইভাবে অন্যভাবে বোঝাই একটু, ঠিক আছে? মনে রাখার জন্য, ঠিক আছে? দেখো আরেকটা কথা, আমি আগের যে প্রশ্নটা সমাধান করলাম, ঠিক আছে? এখানে প্রশ্নে আই হোপ কোনো ভুল নেই, ঠিক আছে? মানে সঠিকই আছে, ঠিক আছে? তোমরা একটু এই প্রশ্নটা যাচাই করে নিও তো, মানে প্রশ্নে কোনো ভুল আছে কি না। তোমাদের পাঠ্য বই একটু দেখে নিও তো, পাঠ্য বইয়ের প্রশ্ন, ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটা প্রশ্ন আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। মানে এটাকে একটু দেখবে, মানে কোনো ভুল আছে কি না, ঠিক আছে? মানে যে স্লাইড বানিয়েছে, ঠিক আছে? আমি বানিয়েছি, আবার অনেকে বানিয়ে দেয়, ঠিক আছে? মানে ভুল হতে পারে, মানে এই স্লাইডটা, মানে এই প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে? একটু লক্ষ্য করো তো, ঠিক আছে? মানে প্রশ্নটা অবশ্যই রাইট, সমাধানটাই যে রাইট, ঠিক আছে? মানে তোমার সেট গঠন পদ্ধতিতে এই সমাধানটা রাইট আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো আমরা যেটা সমাধান করেছিলাম, মানে প্রত্যেকে কিন্তু 4-এর গুণিতক, ঠিক আছে? এবং 40-এর বড় নয়। অর্থাৎ আমরা কিভাবে লিখব, এক্স এলিমেন্ট এন, যেন এক্স হবে 4-এর গুণিতক, এবং শর্ত হচ্ছে, মানে আরেকটা শর্ত দিয়েছি, এক্সটাকে 40-এর বড় হওয়া যাবে না, ছোট হতে হবে এবং সমান হতে হবে, ঠিক আছে? কারণ এই যে দেখো 40 কিন্তু এই সেটের সদস্য, অর্থাৎ 40টা অবশ্যই এই সেটের সদস্য, তাই না? আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব, খুবই জটিল একটা প্রশ্ন, মাথা ঘামানোর মতো একটা প্রশ্ন। দেখো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, +-4 সরি, এখানে মাঝখানের মানে সংখ্যাটা উধাও হয়ে গেছে। দেখো এখানে +-5 হবে, এই যে দেখো এখানে মানে +-5, এই যে এখানে +-5 হবে, ঠিক আছে? তোমরা একটু কারেকশন করে নাও। এবং +-6, এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো আমরা কিছু মানে কি করব, চালাকি করব, ঠিক আছে? যে এমন কিছু করব যাতে আমাদের শর্ত দ্বারা এই সেটের ভেতরে যারা আছে তাদেরকেই যেন নির্দেশ করা হয়, ঠিক আছে? দেখো এখানে মানে সেটের উপাদানসমূহ হলো তোমার -4, +4, -5, +5, +6, -6, তাই না? কারণ প্লাস মাইনাস দুটি সংখ্যায় আছে। আশা করি এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। এই উপাদানগুলো প্রত্যেকে এক একটি পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, কারণ দেখো দশমিক মান নেই, ঠিক আছে? পূর্ণ সংখ্যা কি আমি তোমাকে বাস্তব সংখ্যায় মানে বাস্তব সংখ্যার অধ্যায়ে পড়িয়েছি, ঠিক আছে? আশা করি সেই ভিডিওগুলো দেখেছো। দেখো সুতরাং উপাদান এক্সের ক্ষেত্রে এক্স এলিমেন্ট জেড হবে, মানে এরা হচ্ছে মানে জেড দ্বারা প্রকাশ করা হয় তোমার পূর্ণ সংখ্যার সেটকে, ঠিক আছে? আসলে তোমাদের পাঠ্য বই এগুলো হয়তো দেওয়া নেই, ঠিক আছে? বা ভবিষ্যতে বই চেঞ্জ হলে দিতে পারে, ঠিক আছে? কিন্তু বই পরিবর্তন হলেও আমার এই ক্লাসগুলো কিন্তু একদম সার্বজনীন, ইউনিভার্সাল, ঠিক আছে? সব সময় কাজের, ঠিক আছে? সবচেয়ে ভালোভাবে কার্যকর হবে, তোমরা ভয় পেও না, ঠিক আছে? তোমাদের বরং উপকার হবে। আচ্ছা এই পর্যন্ত বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে। দেখো এখন আমরা একটু মানে চালাকি করব, ঠিক আছে? দেখো এখন উপাদানগুলোর বর্গ করে চলো, ঠিক আছে? আমরা উপাদানগুলোর বর্গ করে ফেলি। +-4 হলে তুমি +-4কে বর্গ করো, তুমি 16ই পাবে। -4কেও যদি বর্গ করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই ধারণাটা তোমরা জানো। অর্থাৎ +-4কে বর্গ করলে 16 হয়, অর্থাৎ +-5কে বর্গ করলে 25 হয়, +-6কে বর্গ করলে 36 হয়। মানে তুমি +6কে বর্গ করলেও 36 পাবে, আবার -6কে বর্গ করলেও 36 পাবে, কারণ ওই যে মাইনাসে মাইনাসে কাটা চলে যায়, তাই না? মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা পারো, ঠিক আছে? এখন উপাদানগুলোর বৈশিষ্ট্য কী পাচ্ছি আমরা, দেখো তো সেটের উপাদানগুলোর বর্গের মান 16 অপেক্ষা বড় অথবা সমান এবং 36 অপেক্ষা ছোট অথবা সমান,
তাই না? মানে সমানও, মানে 16 কিন্তু 16 সমান, কিন্তু এই সেটের যত উপাদান আছে, যেমন 25 কিন্তু 16-র চেয়ে বড়, আবার 36 কিন্তু 16-র চেয়ে মানে বড়, তাই না? সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে। আশা করছি বুঝতে পেরেছ। সুতরাং নির্ণয় সেট হবে এক্স এলিমেন্ট জেড, মানে এক্সটা হবে তোমার পূর্ণ সংখ্যার সদস্য যেন সেই সকল এক্সের বর্গটা 16-র সমান বা বড় হয় এবং 36-এর সমান বা ছোট হয়। ঠিক আছে, মানে এই কথাগুলোকেই, বা এই যে সেট আমাদের মানে +-4 +-5 +-6, এগুলোকেই কিন্তু আমরা এই যে দেখো শর্তের মাধ্যমে প্রকাশ করলাম। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখো এতক্ষণ যা বুঝিয়েছি এই প্রশ্নটা আমি করে দেব, কিন্তু আমি চাইছি এটা তোমরা নিজেরা একটু মাথা ঘামাও। ঠিক আছে, তাহলে বুঝবো তোমরা কীরকম ট্যালেন্টেড। তোমরা কমেন্টে জানাবে যে এইটা কি তোমরা নিজেরা করতে পেরেছিলে কি না। যদিও এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা কিভাবে হলো এটা তুমি যদি পারো আমাকে কমেন্ট সেকশনে মানে আমাকে বোঝাবে তুমি। বর্তমানে তুমি আমার টিচার, ঠিক আছে, আমি তোমার স্টুডেন্ট। ওকে, মানে এতক্ষণ যা পড়ালাম ওইগুলোর জ্ঞান থেকে তুমি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দেখি তো। মানে প্রকাশ করতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে বলবে যে কিভাবে হলো, যে এইভাবে হয়েছে, এইভাবে হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো তোমাকে এইটা মানে আমি বুঝিয়ে দিই। ঠিক আছে, মানে কিভাবে এইটা কেন হলো মানে মুখে বুঝিয়ে দিই। দেখো সদস্যগুলো হচ্ছে -9 -6 -3 -3 +3 6 9। আমরা লিখেছি এক্স যেন এক্স, মানে এক্স হবে সেই সকল এক্স, ঠিক আছে, এবং সমান চিহ্ন দিয়েছি 3n দিয়েছি, তাই না, এবং কমা দিয়েছি। এটুকু একটু পরে বোঝাচ্ছি। দেখো যেখানে n হচ্ছে মানে n এলিমেন্ট এই সেটের সদস্য, মানে n এর প্রত্যেকটি মান হবে এই সেটের সদস্য। ঠিক আছে, n হবে -3 -2 -1, ঠিক আছে, 1 2 3। অর্থাৎ এই সেটের প্রত্যেকটি মানকে তুমি যখন এই যে 3 ইন্টু n এর মান বসিয়ে বারবার গুণ করবে, ঠিক আছে, তাহলে তুমি এই সেটের সদস্যগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক এই কথাটিকে আমরা শর্তের মাধ্যমে দেখো বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এইটার মানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, মূল কথা তুমি এনের প্রত্যেকটি মান এইখান থেকে বসাতে থাকো, দেখবে তুমি -9 পাবে, -6 পাবে, -3 পাবে, এভাবে 3 6 9 এগুলোও পেয়ে যাবে। কিভাবে দেখো, তুমি যদি এনের জায়গায় -3 বসাও, -3 আর +3 গুণ করলে কত হয় দেখো তো, -9, এই যে দেখো এই সেটের সদস্য। -2 আর +3 গুণ করলে -6 হয়, এই যে দেখো এই সেটের সদস্য। -1 আর +3 গুণ করলে কত হয়, -3, এই যে দেখো এই সেটের সদস্য। একইভাবে 1 দ্বারা 3কে গুণ করলে এই যে 3, 2 দ্বারা করলে 3 দুগুণে 6, এই যে 6, 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 9, এই যে দেখো এটা হচ্ছে তোমার 9, যেটা সি সেটের সদস্য। ঠিক আছে, এটাই কিন্তু সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ এই সেটের। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আজকে আমরা মানে অনেক কিছু জানলাম। ঠিক আছে, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে চলেছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।